রাষ্ট্রীয় প্রতীক আবার দলের প্রতীক হবে না, রাষ্ট্রীয় প্রতীক আবার ব্যক্তিগত প্রতীক হবে না। এইখানেও কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। আপনি সংস্কার বলছেন, আমারটা বিশেষ করি, তারপরে লেট মি ফিনিশ। জাতীয় প্রতীক যেটি সেটি কিন্তু শাপলা, কিন্তু জাতীয় প্রতীক না। আপনি জাতীয় প্রতীক হচ্ছে শাপলা, ভাসমান শাপলা, পাশে দুই পাশে হচ্ছে ধানের শীষ, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে তারকা, এই পুরাটা মিলে হচ্ছে জাতীয় প্রতীক। এখন শাপলার পাশে ধানের শীষ আছে, সেইটা কেন? শাপলাটা এখানে মেইন। শাপলাটা হয় কোথায়? শাপলা হচ্ছে জাতীয়, আর হয় কোথায়? পানিতে। তো পানির আশেপাশে যে লতা গুল্ম, অনেকে রসিকতা করেই বলে যে স্মার্টফোনটা হলে ভালো হতো বোধহয়, কারণ এই যুগ তো ডিজিটাল যুগ, সেই জায়গা থেকে তরুণদের পার্টির সিম্বল প্রতীক হবে স্মার্টফোন, সেটা হতেও পারে। যে নিরপেক্ষ নির্বাচন এদের অধীনে হবে না, এবং এরা গভর্নমেন্টকে প্রেশার করবে, এবং গভর্নমেন্ট জাস্ট আওয়ামী লীগের যেভাবে 15 বছর টিকে থাকতেছে, টিকে ছিল, একই ঘটনা ঘটবে। হাসনাত আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। আপনারা রেজিস্ট্রেশনের জন্য আপনাদের যা যা প্রয়োজন নির্বাচন কমিশনে আপনারা জমা দিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি আসলে কীরকম আপনাদের? দেখুন, আমরা হচ্ছে 28 ফেব্রুয়ারিতে আমাদের যে দল ঘোষণার পরে আমরা তখন থেকে বলে আসছি আমাদের সাংগঠনিক বিস্তার, সেটিই ছিল আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য। কারণ তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রান্তিক পর্যায় পর্যন্ত আমাদের হচ্ছে সাংগঠনিক বিস্তারের মধ্য দিয়ে গণমানুষের কাছে পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেটিকে লক্ষ্য রেখে হচ্ছে আমরা গত ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত আমরা হচ্ছে তৃণমূলের কমিটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি, আমরা জেলা কমিটি দেওয়ার চেষ্টা করেছি, এবং এইটির মধ্য দিয়ে আমরা হচ্ছে যেটির নিবন্ধন প্রাপ্তির যেই লক্ষ্যমাত্রাগুলো ছিল, শর্তাবলীগুলো ছিল, আমরা সেগুলো পূর্ণ করেছি। এবং এইটি পুরো প্রক্রিয়াটি একটি হচ্ছে পরবর্তী নির্বাচনমুখী যেই যাত্রা রয়েছে সেটির একটা অংশ হিসেবে কাজ করছে। ওকে, ফাইন। আপনারা নির্বাচনের জন্য মার্কা চেয়েছেন শাপলা, সেই জায়গা থেকে আমরা দেখছি অনেকেই বলছে শাপলা মার্কাটি কেন আপনারা চাইলেন, কারণ শাপলা তো জাতীয় ফুল, তাছাড়াও শাপলা সেনাবাহিনীর ব্যাস ইউজ করে, বিডিআর সৈনিকরাও খুব সম্ভবত ব্যবহার করে। এই জায়গা থেকে আপনার ব্যাখ্যা কি, যে আপনারা কেন জাতীয় একটি দেখুন, যে আপনারা আপনাদের দল শাপলার যে বিষয়টি বলা হয়েছে জাতীয় প্রতীক, যে জাতীয় প্রতীক হিসেবে আজকেও দেখলাম একজন প্রথিতযশা একজন আইনজীবী ওই বিষয়ে লিখেছেন, কিন্তু জাতীয় প্রতীক যেটি সেটি কিন্তু শাপলা, কিন্তু জাতীয় প্রতীক না। আপনি জাতীয় প্রতীক হচ্ছে শাপলা, ভাসমান শাপলা, পাশে দুই পাশে হচ্ছে ধানের শীষ, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে তারকা, এই পুরাটা মিলে হচ্ছে জাতীয় প্রতীক। এখন জাতীয় প্রতীকের মধ্যে ধানের শীষ বিএনপির হচ্ছে মার্কা হিসাবে ব্যবহৃত হচ্ছে, তারপরে হচ্ছে আপনি জাতীয় যেই ফল মার্কা হিসাবে ব্যবহার হচ্ছে, তারপরে হচ্ছে জাতীয় পশু মার্কা হিসাবে ব্যবহার হচ্ছে, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। তো সেই জায়গা থেকে যে শাপলা মার্কা হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে আইনগত কোনো জটিলতা নেই, সেটি নিয়ে আমরা কথা বলেছি। এবং নির্বাচনের যেই আরপিও, যেই উনি আরও ভালো বলতে পারবেন, যে আমাদের আইন যেটি রয়েছে সেইখানেও কোনো আইনগত কোনো জটিলতা নেই এই শাপলার ক্ষেত্রে। শাপলা হচ্ছে প্রান্তিক পর্যায় পর্যন্ত, গণমানুষ পর্যন্ত শাপলার সাথে একটা হৃদ্ধতাপূর্ণ একটা সম্পর্ক হচ্ছে মানুষ সেটার সাথে ধারণ করে, এবং হচ্ছে শাপলার মধ্য দিয়ে শাপলা হচ্ছে আমরা বিকাশ, প্রসার, শুভ্রতা, শাপলা হচ্ছে একদম গ্রামের প্রান্তিক জনপদের একটা রিফ্লেকশন হিসেবে, একটা এমব্লেম হিসেবে কাজ করে। সেই জায়গা থেকে শাপলা হচ্ছে আমাদের প্রথম পছন্দ। ওকে, আসবো আবার আপনার কাছে। সৈয়দা আশিফা আশরাফি বাপিয়া, আপনার কাছে শুনতে চাই যে নতুন দলের এই যে রেজিস্ট্রেশন প্রসেসে তারা তো অনেকদিন হলো কাজ করছিল, এখন অবশেষে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে, মার্কা চেয়েছে শাপলা। আপনি কিভাবে দেখছেন এই যাত্রাকে? আসলে কি, যে কোনো রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক সংগঠন খোলার তো একটা রাষ্ট্রীয় এবং নৈতিক তার ব্যক্তিগত স্বাধীনতা আছে রাজনৈতিক দল খোলার। আর রাজনৈতিক দল খুলতে গেলে, মানে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে গেলে যে বিষয়গুলি আসে, যেমন আপনার রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে গেলে নিবন্ধন লাগবে, নিবন্ধনের আবার কিছু কিছু শর্তাবলী থাকে, তারপরে সেখানে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে গেলে প্রতীক লাগবে, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কিছু দলীয় যেটা গঠনতন্ত্র সেটা তো থাকেই, তারপরে সাংবিধানিক মাফিক
কিছু কিছু বিষয় থাকে। তো সেইভাবে তারা নতুন সংগঠন যখন করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি। তারা আজকে নিবন্ধনের জন্য জমা দিয়েছে। তো সেটা তাদের আইনগতভাবে তাদের দলটাকে একটা নিয়মের ভিতরে এবং নিবন্ধিত দল হিসেবে আসার যে প্রক্রিয়া সেটা তারা সেকেন্ড স্তরে যাচ্ছে, সেখানে তারা শাপলা চেয়েছে। ও উল্লেখ করেছে হাসনাত যে কাঁঠাল, ধানের শীষ, তারপরে হচ্ছে জাতীয় পশু, এগুলো তো প্রতীক হিসেবে ব্যবহার হচ্ছে। প্রতীক হিসেবে কাঁঠাল বাংলাদেশের টাকাতে নাই। প্রতীক হিসেবে জাতীয় যে বাঘ কি ভাল্লুক, যেটা আপনাদের জাতীয় প্রাণী, সেইটা রাষ্ট্রপতির যে লোগো পতাকার কিংবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা, এখানে এই কাঁঠাল বলেন কিংবা হচ্ছে আম বলেন, জাম বলেন, লিচু বলেন, কলা বলেন, জাতীয় এগুলো কোনো কিছু নাই। কিন্তু শাপলাটা বিডিআরের যেমন লোগো ছিল আগে, এখন হয়তো বা আছে। দ্বিতীয়ত টাকার ভিতরে আছে। তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো, এটা স্পিকার যে পতাকা, একটা তো পতাকা বাংলাদেশের পতাকা ইউজ করে লাল সবুজ, আর একটা এটা। তো এখন হয় কি যে এইটা আমার মনে হয় কিছু কিছু জিনিস, ধানের শীষের প্রসঙ্গটা আনছে যে শাপলার পাশে তো ধানের শীষও আছে। এখন শাপলার পাশে ধানের শীষ আছে, সেইটা কেন শাপলাটা এখানে মেইন। শাপলাটা হয় কোথায়? শাপলা হচ্ছে জাতীয়, আর হয় কোথায়? পানিতে। তো পানির আশেপাশে যে লতা গুল্ম শীষ, সেইটার প্রতিচ্ছবিটা তুলে আসছে। কিন্তু এখানে ওই শাপলাটা যে প্রাধান্যটা পাচ্ছে জাতীয় হিসেবে, ধানের শীষটা রাজনৈতিক দলের প্রতীক হয়ে গেছে। এইটা ওই শাপলার আশেপাশে ধরেন একটা বিলের ভিতরে শাপলা, তো সেইটা দেখাতে গেলে আপনাকে মাছের ছবি আসবে, ধান লাগাচ্ছে কৃষক সেই ছবি আসবে, সব কিছু কিন্তু আসবে। ওইটা আর শাপলাটা কিন্তু এক হলো না। আমার মনে হয় যে আমার ব্যক্তিগত যদি আপনি ওপিনিয়ন চান, শাপলার জায়গায় থাকা ভালো। এইটাকে রাজনৈতিক দলের প্রতীক হিসেবে না করাটাই হবে উত্তম। এখন তারপরে ওদের চাওয়া আর নির্বাচন কমিশনের দেওয়া, এটা তো পুরোপুরি তাদেরই ব্যাপার। তো আমার ব্যক্তিগত যেটা ওপিনিয়ন, যে রাষ্ট্র তো আর আজকে গঠন হয়নি। রাষ্ট্র চড়াই উত্তরায়ের মতো মুক্তিযুদ্ধ করেও পৃথিবীর সব রাষ্ট্র কিন্তু স্বাধীনতা পায়নি। ভাষার জন্য পৃথিবীর সবাই কিন্তু যুদ্ধ করেনি। তাহলে আমার মুক্তিযুদ্ধ করতে হচ্ছে আমার সার্বভৌমত্বের জন্য, আমার ভূখণ্ডের জন্য, আমার মুখের ভাষা বাংলা ভাষার জন্য আমাকে 52 ভাষা আন্দোলন করতে হয়েছে। আমাদের প্রত্যেকটা জিনিস যুদ্ধ করে করে আদায় করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে জাতীয় প্রতীক, জাতীয় ফুল শাপলা, এইটার যে ভাবগাম্ভীর্য, যে মর্যাদা, এটা রাজনীতির প্রতীক হিসেবে না হলে ভালো, আপনি মনে আমার করছেন। ব্যক্তিগত আচ্ছা, ঠিক আছে, উই গট ইট। হাসনাত আব্দুল্লাহ, যদি শাপলা প্রতীক না পান তাহলে আপনাদের পরবর্তী কোনো পছন্দ আছে কিনা একটু এখানে মনে করে দিই। এর আগে বোধহয় শাপলা প্রতীক চেয়েছিল দু একটি দল, তারা পায়নি। ওকে, আমি আপার সাথে একটু কাইন্ডলি একটু পোলাইটলি একটু ডিসএগ্রি করবো। সেটা হচ্ছে যে দেখেন, এই বিষয়গুলো হচ্ছে আপনার পারসেপশনের বিষয়। যে আপা যেখানে বলছেন যে শাপলাটা হচ্ছে ওই প্রতীকের মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট, আবার কেউ ওই প্রতীকের মধ্যে যদি ধানের শীষটাকে সিগনিফিক্যান্ট মনে করে, কারণ এটা আর্ট, একটা হচ্ছে এই চিত্রকলা, সেটা হচ্ছে আপনার পারসেপশনের বিষয়, আপনি কিভাবে সেটাকে অনুধ্যান করছেন। তো সেই জায়গা থেকে জাতীয় প্রতীকের প্রত্যেকটি, এখানে শাপলাটা হচ্ছে ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস। এটা পুরাটা যদি দেখেন, এই যে পাট পাতা, তারকা, ধানের শীষ এবং শাপলা সবগুলো মিলিয়ে হচ্ছে জাতীয় প্রতীক। এবং জাতীয় প্রতীকের একটা আইন রয়েছে, এবং সেই আইনের 4-এর মধ্যেই বলা হয়েছে এই সবগুলোর কম্বিনেশনে হচ্ছে আপনার জাতীয় প্রতীক। তো সেই জায়গা থেকে আপনি কোনটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সেটা পুরোটাই হচ্ছে আপনার পারসেপশনের বিষয়। তো শাপলা যেহেতু গুরুত্বপূর্ণ, আপনি নিজেও বলেছেন যে শাপলা হচ্ছে এই পুরো প্রতীকের মধ্যে গুরুত্বপূর্ণ, মানুষ সেটার সাথে একটা অ্যাটাচমেন্ট ফিল করে, তো স্বাভাবিকভাবেই সেটাকে একটা পার্টি বা আমাদের পার্টির হচ্ছে প্রতীক হিসেবে পেতে আমাদের আগ্রহ অবশ্যই থাকবে। এবং সেটাকে আমরা প্রথম পছন্দ হিসেবে না পেলে দ্বিতীয় পছন্দ কি থাকবে? আমরা 3টি পছন্দ দিয়েছি, সেখানে আমরা তো 3টি পছন্দ দিয়েছি। শাপলা দিয়েছি প্রথম পছন্দ, আর দ্বিতীয় হচ্ছে কলম দেওয়া হয়েছে, তৃতীয়ত মোবাইল দেওয়া হয়েছে। এবং এই পুরোটাই হচ্ছে আমরা আইনগতভাবে আমরা এই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করতে চাই। ওকে, অনেকে রসিকতা করেই বলে যে স্মার্টফোনটা হলে ভালো হতো বোধহয়, কারণ এই যুগ তো ডিজিটাল যুগ, সেই জায়গা থেকে তরুণদের পার্টির সিম্বল প্রতীক হবে স্মার্টফোন, সেটা হতেও পারে। এই প্রতীক নিয়ে আর কথা না বাড়াই, আমি একটু জানতে চাই যে নতুন
বাংলাদেশের জন্য যে প্রস্তাবনাগুলো সামনে আছে তার মধ্যে সবচেয়ে আমরা যদি ডিটেইলে না গিয়ে প্রথম যে জিনিসটা আমাদের জন্য জরুরি সেটা হচ্ছে যে অভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য। সে ঐক্যে চির কেন ধরলো? এবং আমি দেখছি যে এনসিপির নেতাদের মধ্যে বিএনপিকে আক্রমণ করে কথা বলাটা যেন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, প্রতিদিনের অংশ হয়ে দাঁড়িয়েছে এই যে কোনো বক্তৃতায়। এটা কি রাজনীতি করার জন্য জরুরি, নাকি আসলেই বিএনপি কাজগুলো করে বলে বিশ্বাস থেকেই বলা? যেমন উদাহরণস্বরূপ আমি একটু বলি, সেটা হচ্ছে যে কুমিল্লা একটি প্রোগ্রামে, এখানে আমার সামনে নিউজটা আছে, হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়। তো এইটা কি আসলে কোনো ইনফরমেশন বেসড বক্তব্য নাকি? অবশ্যই দেখুন, এখানে রাজনৈতিক বাস্তবতায় আপনি যেমন উনি রাজনীতি করছেন, ওনার 44 বছর বয়স, মানে উনি রাজনীতিক কেরিয়ার যেটা আমার বয়সের তুলনায় আরও 15 বছর বেশি। তো সেই জায়গা থেকে ওনাদের স্ট্রাগল আমরা দেখেছি, ওনারা স্ট্রাগল করেছেন লাস্ট, আমি যেটা দেখেছি লাস্ট 16-17 বছর ধরে মাঠে ঘাটে। এবং আপনারা দেখবেন যে বর্তমানে উনাদের থেকে বড় বিএনপিও হয়ে গিয়েছে, যাদেরকে আমরা গত 15-16 বছর কোথাও দেখি নাই উনাদের থেকেও। এবং উনারাও ক্ষেত্র বিশেষে আমাদের কাছে মনে হয় পার্টির মধ্যে এখন কোণঠাসা। এবং আমরা তো প্রান্তিক জনপদ থেকে উঠে আসা মানুষ, আমরা একদম, আমি প্রত্যন্ত জায়গা থেকে আসছি, কুমিল্লার দেবিদ্বার থেকে। তো সেখানে আমরা দেখেছি যে গত 15-16 বছর যে কারা কারা হচ্ছে বিএনপির ছিল, কারা কারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলোতে কারা কারা ছিল, এবং কারা এই আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে কারা লড়াই করেছিল, কারা এই আন্দোলনগুলোতে ছিল। হরতাল যখন বিএনপি থেকে দেওয়া হতো, আমরা যখন যুগপৎ আন্দোলনের যে ইতিহাস রয়েছে সেখানে বিএনপির কারা ছিল আর এখন কারা বিএনপি হিসেবে প্রতিনিধিত্ব করছে। এবং ক্ষেত্র বিশেষে এমন হয়েছে যে বিএনপির থেকে এখন বড় বিএনপি হয়ে গিয়েছে। এবং আমি এই শিওরে উনি এটাকে অ্যাকনোলেজ করবেন যে এখন এই যে প্রমাণের যে বিএনপি, যে আমি এখন মূল বিএনপি থেকে আমি বড় বিএনপি, সেটা আমার দেবিদ্বারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাদেরকে গত 15-16 বছর রাস্তাঘাটে কখনো দেখা যায় নাই, তাদেরকে আপনি আন্দোলন সংগ্রামে কখনো দেখবেন না। দেখা গেছে যারা আন্দোলনে ছিল, যারা হচ্ছে এই 15-16 বছর এই ফেসিজমের এগেনস্টে লড়াই করেছিল, তাদের মধ্যে এই হম্বিতম্বিগুলো দেখা যায় না। কিন্তু যাদেরকে এখন প্রমাণ করতে হয় যে আমি মূলত ফেসিবাদ বিরোধী বিএনপির একটা অংশ, তাকে আরেকটু এক্সট্রা একটু হচ্ছে অভিনয় করতে হয়। সেই জন্য কি বলা বিএনপি? এবার আসছি, আমি বক্তব্যটায় আসছি। সেখানে আমি বলেছি যে কুমিল্লার অনেক উপজেলায় এখন আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে, এবং সেটা সত্য। আপনি যদি দেবিদ্বারে যান, যে আমার উপজেলাতে দেবিদ্বারে যদি যান, সেখানে দেখবেন যে আমি মানে ফ্যাক্ট বেসড কথা বলছি, কোনো হাইপোথেটিক্যাল কোনো কথা না। এবং সময় আসুক সেই বিষয়গুলোকে আরও, যেমন আমি বিএনপির যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন রেখেই বলছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটি হয়েছে আওয়ামী লীগের সাথে অনেকেই, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী যে বিএনপি তারাই এখন কোণঠাসা। যারা প্রকৃত অর্থেই গত 16-17 বছরে মাঠে ঘাটে ছিল তারাই এখন কোণঠাসা। আওয়ামী লীগকে যেভাবে ফেক আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, চেতনাবাজ আওয়ামী লীগ ঘিরে ধরেছিল, ঠিক একইভাবে পাপিয়াপাদেরকে এখন ঘিরে ধরছে যারা প্রকৃত বিএনপি না। এখন যেটা হয়েছে, আমার এলাকাতে এখন আওয়ামী লীগের টাকায় হচ্ছে বিএনপির রাজনীতি চলে, সত্যি এটা। আমার দেবিদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে, এবং বিএনপির একটা অধিকাংশ যারা প্রকৃতার্থে বিএনপি করে তারাও সেই বিষয়ে একমত। এখন এটা বাংলাদেশের অনেক জায়গার বাস্তবতা হয়েছে। বিজনেস সেখানে হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর বাহিরেও বাংলাদেশের ব্যবসায়িক কাঠামোতে একটা আওয়ামী লীগ এবং বিএনপির সাথে একটা অনেক ক্ষেত্রেই একটা, যেহেতু অনেক বছরের একটা রাজনৈতিক বাস্তবতা হয়েছে, দেখা গিয়েছে বিজনেস ট্রান্সফার হয়েছে। এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিএনপির ওই অংশটা অনেক, প্রত্যেকটা এলাকা আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটা এলাকায় 4-5টা ভাগ আছে, অনেক এলাকাতে 4-5টা পর্যন্ত ভাগ আছে। দেখা যাচ্ছে অনেকগুলো অংশ সেখানে হচ্ছে ওই আওয়ামী লীগের এই নেতাকর্মীদেরকে শেল্টার দিচ্ছে। মামলা বাণিজ্য এখানে হয়েছে, আমি বলবো না শুধুমাত্র বিএনপি মামলা বাণিজ্য করেছে, এই মামলা বাণিজ্যকে টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং দিন শেষে যেটি হয়েছে যে বিএনপির একটা বড় অংশ, একটা সেটা ইনসিগনিফিক্যান্ট হোক, রাজনীতিতে ইনসিগনিফিক্যান্ট হোক, কিন্তু এই তেলবাজির যুগে, যেহেতু আপনারা এই তেলবাজের যুগে যাদের হম্বিতম্বি করার ক্ষমতা যত বেশি তারাই এখন বড় রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদরা এখন হচ্ছে সেই বিএনপির রাজনীতিটা এখন আওয়ামী লীগের টাকার কাছে সেটা বিক্রি করে দিয়েছে। এবং সেটা আমি আমার এলাকার পার্সপেক্টিভে সেটা আমি বলেছি। ওকে, তার মানে এটা ন্যাশনাল পার্সপেক্টিভ না, সারা দেশে এটা হচ্ছে না, শুধু কুমিল্লায় হচ্ছে। আমি আমার এলাকার পার্সপেক্টিভে দেখেছি। এবং আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছি, 34টা জেলা
আমার দায়িত্ব, সেখানে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের আচ্ছা অভিযোগগুলো আচ্ছা ঠিক এসেছে। আছে, তাহলে সৈয়দে পাপি আমি আপনার কাছে শুনতে চাই যে এই অভিযোগ কিন্তু আমরা শুধু কুমিল্লার কথা হাসনাত আব্দুল্লাহ বলছে, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি বেশ অনেক জায়গা থেকে এরকম তথ্য পেয়েছি যে যাদের কাছে অর্থ আছে তারা সামহাও বিএনপির অনেক নেতাকে কনভিন্স করার চেষ্টা করছে এবং প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে আপনারা আসলে কতটুকু আপনাদের কাছে ইনফরমেশন আছে? তার আগে আপনার একটু কথা বলে নিই, একটু না শেষ করলেই নয়। ওদের প্রতীকটার ব্যাপার নিয়ে ওনাদের যে প্রতীক দেখেন, ধানের শীষ কোনো জাতীয় প্রতিষ্ঠানের, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের লোগো হিসেবে ব্যবহৃত হয় না। অর্থাৎ ধানের শীষের সাথে শাপলা তুলনা করাটা ভিত্তিহীন। কলম আর মোবাইল আমার দুটোই পছন্দ। যুব সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল থেকে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্ররা দল মত তারা বুঝে না, দল সেভাবে করারও কোনো পরিবেশ এই 15 বছরে ছিল না। কোনো কলেজ সংসদ নির্বাচনও কিন্তু হয়নি। তারপরে যত সুন্দর করে আসছে প্রতিষ্ঠানে, আমি আমার ব্যক্তিগত অভিমতের কথাই বলছি। শাপলা আপনার কাছে অনেক সুন্দর, আমার কাছে অনেক সুন্দর, সেটা রাষ্ট্রীয় প্রতীক। রাষ্ট্রীয় প্রতীক আবার দলের প্রতীক হবে না, রাষ্ট্রীয় প্রতীক আবার ব্যক্তিগত প্রতীক হবে না। এইখানেও কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। আপনি সংস্কার বলছেন, আমারটা বিশেষ করি, তারপরে লেট মি ফিনিশ, তারপরে আপনি বলবেন। তো এইখানে এটা একটা ব্যাপার। মোবাইল হ্যাঁ ভালো, কারণ এনাদের প্রচারণা ফেসবুক সব কিছুতে হচ্ছে, মোবাইলে প্রচার অপপ্রচার, যাই হোক। এখন যে বিষয়টা আসলো, ঐক্যের চির কেন ধরেছে দেখেন, ঐক্যের চির এরা যখন বলে ওনারা যে বিএনপি জিতবে না, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না, বাংলাদেশের লোক তখন মনে করে নেয় যে নিরপেক্ষ নির্বাচন এদের অধীনে হবে না, এবং এরা গভর্নমেন্টকে প্রেশার করবে, এবং গভর্নমেন্ট জাস্ট আওয়ামী লীগের যেভাবে 15 বছর টিকে থাকতেছে, টিকে ছিল, একই ঘটনা ঘটবে। একটা বক্তৃতা দেওয়ার আগে 10 বার ভাবতে হয় যে বক্তৃতাটা কত দূরে যায়। আমি পাপি আমাকে অপছন্দ, কিন্তু আমাকে অপছন্দ করার কারণে হাসনাত এমন একটা কথার কথা উদাহরণ হিসেবে বলছি, এমন একটা বক্তৃতা দিল যে পাবলিকের ভিতরে একটা বিতর্কিত হয়ে গেল। কিন্তু পাবলিকেরও বিভ্রান্তি লক্ষ লক্ষ কোটি কোটি দূর করা কিন্তু তখন অসম্ভব হয়ে যায়। যখন বলে বিএনপি জিতবে না, ইউটিউবে আপনি দেখবেন এই 70-এর বেশি আসন পাবে না, এই না, তখন মানুষ কিন্তু ধরে নেয় যে এদের অধীনে সুষ্ঠু নির্বাচন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে না। এখন দেবিদ্বারে কে কোন আওয়ামী লীগের নেতার টাকা কোন বিএনপি নেতা খায়, ও কিন্তু এখনো স্পষ্ট করে দাম ধরে বললো না। দেবিদ্বারের একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের বিএনপিকে দোষারোপ করাটা, এটা রাজনৈতিক শিষ্টাচারভুক্ত নয়। এবং ওদের এনসিপির যদি কেউ কোনো অপরাধ করে, আমি এনসিপির সংগঠনকে কি দায়ী করতে পারবো? দায়ী করতে পারবো না। আর উনি যেহেতু ভোট করবেন এক জায়গায়, তার প্রতিপক্ষ তো বিএনপি। এখন স্বাভাবিক কারণে বিএনপিকে যদি আওয়ামী লীগ বাড়াতে পারে, বিশ্বাস করাতে পারে, বক্তৃতা একটু গরম গরম হয়, মানুষ যদি খায়, তালি যদি পড়ে, তো এটা স্ট্যান্ডবাজি কে করবে না? কিন্তু আমি একটু বলি, আমি দুজনকেই বলতে চাই কথাটা, এখানে একটু বলি। রাজনীতি আমি পাপিয়া, আমার সততা, আমার ত্যাগ, আমার তিতিক্ষা দিয়ে বলছি। ঠিক আছে, কিন্তু আমি আমাদের ভাত ভিক্ষা নয়। একটা ব্রেক নিতে হচ্ছে, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে আমরা এরকমটা শুনি অনেক সময় যে অনেকেই আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিলেন বা যারা দোসর, তারা বিএনপির কোনো নেতার প্রচ্ছন্ন সহযোগিতা নিয়ে টিকে আছেন বা টিকে থাকার চেষ্টা করছেন। আপা, এখানে আমার স্পষ্ট বক্তব্য, এই গড়পড়তায় নাম না বলে তথ্যবিহীন ভাবে একটা বক্তৃতা আমি ইউটিউবে ছেড়ে দিলাম, এটা পাবলিক টু পাবলিক চলে গেল, কিন্তু কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কোনো কিছু নাই। এইটাতে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আমার মনে হয় কি এটা ব্যক্তিগতভাবে ভাবমূর্তি নষ্ট করার একটা অপচেষ্টা, এবং এগুলোর এগেনস্টে কিন্তু ক্রিমিনাল অফেন্স হিসেবে আদালতের আশ্রয় যদি কেউ মানহানির করে, এটা কিন্তু সেটাতে হয়ে যায় প্রথমত। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে মামলা যেগুলো হয়েছে, এত লোককে দিয়ে মামলা করা তো আসলে ঠিক হয়নি। আপনি 15 বছরের স্বৈরাচার, আপনি এই 3টা পার্লামেন্টের এমপি, আপনি 350 জন, 350 জনের ভিতরে দেখবেন রিপিটেশন এমপি আছে প্রায় 150 জন, যেটা 3 পার্লামেন্টই ছিল, কিছু আসছে হাইব্রিড টাকা দিয়ে নমিনেশন কিনছে তারা, তাহলে আপনি 350 জন, আর 1464টা ডিস্ট্রিক্টের ডিসিএসপি ও ওসি, আর ওই প্রত্যেকটা বিভাগের প্রধান, যেমন আইজিপি, প্রধান বিচারপতি, তারপরে হচ্ছে আপনার সচিব, ক্যাবিনেট সচিব, সেক্রেটারিরা, যারা আসলে এই মানে কি বলবো, পাতানো নির্বাচন, মানে নিশিরাতের নির্বাচন, 2008-এর সমঝোতা নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং রেজিস্ট্রেশন করার মেয়াদ উত্তীর্ণের নির্বাচন, 25-এ যেটা হলো, এগুলো 24-এ যেটা হলো, এগুলো কিছু কিছু ব্যক্তি যারা জড়িত, এদেরকে আসলে আসামি করা উচিত। আপনি ওয়ার্ডের এক আওয়ামী লীগ
সে হচ্ছে হাইব্রিড আওয়ামী লীগের অত্যাচারে ওর জীবন যায়, আমি চোখে আমার এলাকায় দেখি। এখন ওই ওয়ার্ডের ওই আওয়ামী লীগের সমর্থকটা শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা, ক্যাপাসিটি, যোগ্যতা, আশার কিচ্ছু কিন্তু নাই। চাঁপাইনবাবগঞ্জ জেলায় 3টাই হাইব্রিড এমপি আওয়ামী লীগের ছিল, তো 3টা নমিনেশনে বিক্রি করা। তো 3টা নমিনেশনে যদি বিক্রি করা হয় তাহলে এমপি 350 জন কেন আসামি এখনো হয় নাই? ঢাকার এই ঘটনা এবং এলাকায় একসাথে আন্দোলন হয়েছে গোটা বাংলাদেশের। তাহলে সেখানে আপনাকে চিন্তা করতে হবে, উপর থেকে হেলিকপ্টারে গুলি করলো ছেলেপেলেদেরকে, পুলিশ আর্মি পুলিশকে বলছে তুমি গুলি করো না, পুলিশকে হঠাৎছে, পুলিশকে গুলি করা ভয় দেখাচ্ছে, আমরা বিচার নিয়ে কথা বলবো আবারও তাহলে আপনার এই কাছে। পুলিশগুলোকে আমি আরেকটা বলে নি আপনার, ও যেটা বলছে যে কোণঠাসা, আসলে আমি পাপিয়া কোনো ওটাতে কোণঠাসা না। কেন কোণঠাসা না? আমি জানি আমার বেসিকটা মাটির এত গভীরে, এখানে আমার দলের প্রতি আনুগত্য, আমার সততা, আমার স্যাক্রিফাইস আজকে কেউ লিফটে উঠে এসে এটা নষ্ট করার ক্ষমতা রাখে না। এখন বলতে পারেন যে আপা আপনার চেয়ে অনেকে নতুন এসে পোস্ট বড় পাইছে, এতে আমার সততা নষ্ট হয়নি, আমার কন্ট্রিবিউশন কিন্তু বিতর্কিত হয়নি। এইটাই সংস্কার করেন রাজনৈতিক, আপনারা সংস্কার যেখানে দরকার এগুলো সংস্কার করেন। মুখে আপনি বলবেন যে বিএনপি নমিনেশন বিক্রি করলো, আপনি ন্যায্য মূল্য পেলেন না, অন্যজন এসে ঘাড়ের উপর দিয়ে বড় পোস্ট পেয়ে গেল, এগুলো বক্তৃতার বিষয়বস্তু না হয়ে এগুলো রাজনৈতিক আরপিওতে সংশোধনে আনতে হবে, সংশোধনীতে আনতে হবে। নির্বাচনের যে আইন প্রণয়ন পরিবর্তন এখানে আনতে হবে। এগুলো বাদ দিয়ে আমরা করছি কি গুতাগুতি, বিএনপি জিতবে না, বিএনপি হারবে, অমক হবে তমক হবে, সব অপ্রাসঙ্গিক।